আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি থামাতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, বলছেন না? এটা নিয়ে কেউ কোনো আলোচনা করছে, কিন্তু একটা প্রস্তাব আমাকে বলেন। আবার সেপ্টেম্বরে এই উপদেশটা বলছে একবার র্যাবের একটা অনুষ্ঠানে, র্যাব 21শে সেপ্টেম্বর কিরকম হবে, যে যদি আপনার ঊর্ধ্বতন আপনাকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না বলছেন। আবার উনি ওখানে এটাও বলেছিলেন যে যদি র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হতো তাহলে এত সব গুম খুন হইতো না। আপনি আমাকে বলেন, একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই দলের ঝটিকা মিছিল প্রতিহত করতে না পারলে পুলিশের উপরে অ্যাকশন নেওয়া হবে। একটা বৈধ রাজনৈতিক দল মিছিল করবে, এটা তার সাংবিধানিক অধিকার, দলটা তো অবৈধ না। তো এটাকে যখন উনি আটকাতে বলেন, থামাতে বলেন, তখন উনি কি একটা মানে আপনার বেআইনি আদেশ দিচ্ছেন না? আবার উনি বলেছেন বেআইনি আদেশ দিলে মানবেন না, যদি না মানে তখন সেই পুলিশ যদি বদলিও করতে পারবেন। তো এখানে বলেন কোথায় সংবিধান, কোথায় আইন, কোথায় কি? আমি বলেছি অত হবে, এই আচরণটাকে আপনি কি বলবেন? এটা কি আইনি আচরণ? ভাই এগুলি বলে কোনো লাভ নাই। আমি আরেকটা আপনাকে সহজ উদাহরণ দিয়ে বলি। যারা মুসলমান, সারা পৃথিবীর তাবৎ মুসলিম যারা আছে, যত মুসলমান আছে, সব মুসলমানের সংবিধান কোনটা? কোরআন শরীফ। তো এই কোরআন শরীফ আপনার বাসায় একটা আছে, ওনার বাসায় একটা আছে, আমার বাসায় একটা আছে। তো ওই বইটা, ওই গ্রন্থটা, মহাগ্রন্থটা আমি যেভাবে ফলো করি উনিকে সেভাবে করেন, আপনি সেভাবে করেন। আপনিও আপনার সুবিধা মতো করেন, আমিও আবার সুবিধা মতো করি। এখন দোষটা কি ওই বইয়ের নাকি আমার? তো ঝামেলাটা হলো এখানে। তারা তো বলেন যে তারা মূল লক্ষ্য হল নিয়ত। এই যে এতক্ষণ ধরে আলাপ করলেন আপনারা যে পরপর 2 দফা নাকি মানে সব মিলিয়ে 2 দফা নাকি গ্যাপ দিয়ে আরো ওইটা সব মিলিয়ে কোনটা হবে আসলে? এটা নিয়তের উপর ডিপেন্ড করে। রাশিয়ায় কি হয়েছিল বলেন তো আপনি? 2000 সালে পুতিন প্রেসিডেন্ট হলেন। রাশিয়ার নিয়ম হলো পরপর 2 দফা বেশি থাকা যাবে না। ওই পরপর 2 দফা, কিন্তু মানে কিন্তু একটু বেশি কিছু নাই। 2008 পর্যন্ত উনি থাকলেন 2 দফা পুতিন। থাকার পর তার থাকতে পারেন না সংবিধান অনুযায়ী, তখন উনি ওনার ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল মেদভেদ, তারা এনে বানাই দিল প্রেসিডেন্ট। সে হয়ে গেল প্রাইম মিনিস্টার, থাকলো 4 বছর। তারপর সংবিধান 4 বছর থাকার পর সংবিধান তখনও চেঞ্জ করে নাই। 4 বছর থাকার পর পরে সে আবার প্রেসিডেন্ট হইল, মেদভেদে বানালো প্রাইম মিনিস্টার, বানাই নিয়ে তারপর থাকলো 4 বছর। 4 বছর পরে এসে সে সংবিধান দিয়ে এত ঝামেলা কে করে? এই বারবার এই উল্টাপাল্টা। আর মেদভেদের মতো এরকম অনুভূত না হইতে পারে অন্য কেউ। তো দরকার নেই, ঝামেলা শেষ, উনি সংবিধান চেঞ্জ করে ফেলল। তো আসলে হলো নিয়তটা হলো ইম্পর্টেন্ট ভাই। এখন বিএনপির নিয়তটা হলো গিয়া যে ওনারা আসলে মানে ওই যে পরপর 2 দফা, তারপর যদি 3 দফা টিকে যায় তাহলে আরেকজন যারা এই ঝামেলার মধ্যে কে যায়? অথবা নিজের বোরে নিয়ে আসবে, অথবা মেয়েকে নিয়ে আসবে, কিছু একটা করবে। ওইটা আবার হয়তো কয়েকদিন রাখবে, যেটা উনি বললেন যে 1 সপ্তাহ রাখলো, আর এখানে শারীরিক কারণে পদত্যাগ করলো, অথবা মন ভালো নাই বলে পদত্যাগ করলো, উনি আবার হইলেন। এই আসলে মেন্টালিটি, আপনি যদি মেন্টালিটি ডেমোক্রেটিক না হন তাহলে মুখে যাই বলেন, ওই কাগজের লেখা কাগজেই থাকবে ভাই। আপনি যা করার আপনি তাই করবেন। এটা আমরা 91-এও দেখছি। 91-এও তো আমরা সাংবাদিকতা করি, তখনও দেখছি ওই 3 জোটের রূপরেখা কি কি ছিল, অনেক মিষ্টি মিষ্টি কথা লেখা ছিল। কেউ মানছে না, মানাতে কোনো সমস্যা হয়েছে? চলছে গাইড জুড়ে, যা কিছুই করুক। শেখ হাসিনা যে শেষ পর্যন্ত কাজ করে গেছে। আজকে আপনি দেখবেন মিছিল হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, হচ্ছে না? এই মিছিলে যে কোনো একজনকে ডেকে জিজ্ঞাসা করেন, ভাই এই যে এই 15 বছর আওয়ামী লীগ যা করছে, সে স্বীকারই করবে না আওয়ামী লীগ কোনো কিছু খারাপ করছে, একদম না। সে স্বীকারই তো করবে না, তারা নিজেরাই স্বীকার করে না। পালিয়ে আছে তারাও তো স্বীকার না, তারা পালিয়ে আছে তারা স্বীকার করে না, বুঝলাম। কিন্তু যারা এই দেশের মধ্যে আছে তারাও স্বীকার করবে না। তাহলে এরা যখন দেখে একজন লোক যে আমি যা কিছুই করি না কেন আমাকে সমর্থন করার মতো এক দল লোক আছে, তখন তারা তাই করে। এটা সবসময় ঘটে। তারেক রহমান আজকে 9 মাস হয়ে গেল, দেশে আসে না। কেন আসে না আপনি প্রশ্ন করেন। এর পক্ষে জবাব দেওয়ার জন্য কমপক্ষে আপনি এখন যদি আপনি ডাকেন যে কে কে জবাব দিবেন, 1 লাখ লোক খাই দেবো,
তারা প্রমাণ করে দেবে কেন তার না আসাটা ঠিক ছিল। শুনেন, এই যে ছোট ছোট যেগুলো খুচরা পার্টি হচ্ছে, এগুলো আসলে কিংস পার্টি, এগুলো খুচরা পার্টি। আর হচ্ছে নানার সময়ে নিজেদের আকাম কুকাম ঢাকার জন্য একটা বার্গেনিং হিসাবে পার্টি হিসেবে হচ্ছে। তারা নিজেরা বিভিন্ন সময় ছোটোখাটো পার্টি বলতে পারবে, আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমার একটা পার্টি আছে, আমি অমুক পার্টির লিডার। এই লিডার হিসেবে সে হয়তো যে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা মিটিং করবে, ওরা একটা মিটিং করবে, এইগুলি আর কোনো কাম নেই এদের। এদের কোনো ভোট টোট কিছু নেই, এদের এদের কোনো অর্থ হয় না কোনো। আর কিংস পার্টি একটা আছে, সেটা হলো কি আপনার এই এনসিপি। এনসিপি হলো কিংস পার্টি। কিংস পার্টি মানে কি? মানে কিংয়ের রাজা যিনি থাকবেন, শাসক যিনি থাকবেন, তার আনুকূল্য নিয়ে যে পার্টিটা গঠিত হয় এবং যে পার্টিটা বিরাজ করে সমাজে, সেটি হলো কিংস পার্টি। সেই হিসেবে এটা হলো কিংস পার্টি। কারণ এই পার্টি গঠনের ক্ষেত্রেও ওনার চিন্তা ভাবনা আদর্শ প্রতিফলন করার চেষ্টা করছে, এবং বিপরীত দিকে এই পার্টিও ওনাকে এক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা হলো কিংস পার্টি। তো এই কিংস, যেটা নাকি আসল কিংস পার্টি, এইটারই ভবিষ্যৎ এখন থেকে প্রায় অন্ধকার। আর যেগুলি যে প্রতি মাসে যেটা করে আপনার হচ্ছে, আপনার মানে বের হচ্ছে, কোন জায়গাতে বেরোচ্ছে বলতে পারবো না, বের হচ্ছে, ওগুলি মানে যেভাবে বেরোচ্ছে ওভাবে যাবে, ওগুলির কোনো বেল নেই। এইটারই প্রায় অন্ধকার। বাংলাদেশে কিংস পার্টির ইতিহাস বড় শোচনীয়। আমাদের এক ছিল না, ফিরদৌস আহমেদ কুরেশি এটা করছিল, তো ওটা তো নামও কেউ মনে করতে পারবে না এখন। এইগুলি এরকম হারাই যাবে। এই সূত্র ধরে যদি আমি বলি যে আজকে কালকে একটা হত্যাকাণ্ড হয়েছে বনানীতে, নিশ্চয়ই খেয়াল করেছেন। দুই বন্ধু মিলে সিঙ্গারা খাচ্ছিল, দুটো মেয়ের দিকে নাকি কি হয়ে তাকিয়েছে, এসে ছুরি মেরে মারে। আজকে ছাত্রদল মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা সহ 8 জনের বিরুদ্ধে। খুনোখুনির মধ্যেও তারা জড়িয়ে গেছে। এটাকে আপনি কি বলবেন? এটা জড়িয়ে গেছে অথবা জড়ানো হচ্ছে, এটা হতে থাকবে। সামনের দিনগুলিতে আরও হবে, আরও বাড়বে। এটা এতদিন তো এককভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল, স্টুডেন্ট যারা ছিল, তারা এক ধরনের দাপটের সঙ্গে কিন্তু বিরাজ করছিল, বিভিন্ন রকম তদবির বাণিজ্যেও তারা লিপ্ত হয়ে গেছে, এটা সবাই জানে। এখন এটা এককভাবে তাদেরকে কয়দিন করতে দিবে? ছাত্রদল মনে করতেছে আগামীতে আমাদের দল ক্ষমতায় আসবে, আমরা নই কেন? এবং তারা দেখতেছে বিভিন্ন সময় প্রশাসন, পুলিশ এরাও তাদেরকে একটু গুরুত্ব দিচ্ছে ছাত্রদলকে, তো তারা পাল্টাপাল্টি মামলা হতে থাকবে। এখন যে কেউ মারা গেলেই দেখবেন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে করে দেবে, মামলা করে দেবে। এখন এগুলি নির্বাচনের যত দিন যা সামনে ঘনাতে থাকবে, তত এগুলি চলতে থাকবে। আসলে এই সমস্ত ক্ষেত্রে কী হয় জানেন, আমি একটা কথা বলে শেষ করি, এটা নিয়ে অনেকে তো নানা ধরনের কথাবার্তা বলবেন, কিন্তু আমি একটা সিরিয়াস কথা বলি। এগুলি আসলে এই যে মারামারি, মামলা মোকদ্দমা, এগুলি হচ্ছে কি কেবল তাদের কারণে না? তাদের কারণে না, এগুলো আসলে হতে দেওয়া হচ্ছে। কে হতে দিচ্ছে? সরকার হতে দিচ্ছে। সরকার কোথাও ফিরায় না, কিন্তু বিএনপির 2 দলে মিলে সংঘর্ষ হয়, সরকার ফিরায় না, হতে দেয়। তোমরা করো মারামারি, চাঁদাবাজি হতে দেয়, তোমরা করো। কেন দেয় জানেন? দেয় এই কারণে টোটাল পলিটিক্যাল পার্টিগুলির ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করার জন্য দেয়। এবং এই বিতৃষ্ণা যখন চূড়ান্ত পর্যায়ে উঠবে, তখন তাদের যে ক্যাম্পেইনটা, যেটা অরাজনৈতিক সরকারকে 5 বছর রাখতে হবে, সেই ক্যাম্পেইনটা তখন জোরদার হয়। এটার পিছনে একটা অন্য ইতিহাস আছে, অন্য একটা ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রটা আগামীতে আরো দেখবেন। কিন্তু এর মধ্যে তো একটা মিছিল একটা হয়েছে নারায়ণগঞ্জে, মার্চ ফর ইউনুস, হয়তো নানা ফরম্যাটে এখন এটা দেখতে থাকবেন আপনারা। আপনি এটা দেখলে অনশনও সেটা দেখেন নাই না? অনশনটা খেয়াল করিনি। ইউনুসকে রাখার জন্য 5-6 জন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে অনশন করছে। আর কয়েকজন হুজুর বলছে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত ডক্টর ইউনুসকে ক্ষমতা। এগুলো হতে থাকবে এখন, এগুলো হতে থাকবে, মানে দৃষ্টি ওদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য, জাস্ট খালি রাজনীতির প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে দেওয়ার জন্য। এবং এটা আমি মনে করব যে রাষ্ট্র এক্ষেত্রে সমস্ত ঘটনা ঘটার ক্ষেত্রে এক ধরনের সহায়ক ভূমিকা অবতীর্ণ হয়েছে। একদম পরিষ্কার। একটা অনিবন্ধিত দল, নিবন্ধিত দলই না, সে তার তো এত বার্গেন করার কোনো নাই, এখতিয়ারই নাই, সে এত কথা বলে কেন? কিন্তু এটা তো আপনি বলতে পারবেন না। তো এটা তো আমাদের সরকারের অনুগ্রহপ্রাপ্ত দল, এটা সবাই জানে, নির্বাচন কমিশনও জানে, সে তারা কিছু বলতেও পারে না, এদের কথা শুনতে হয়। ছোটো ছোটো পোলাপান যাচ্ছে, বলতেছে, ধমক দিচ্ছে, তারা ধমক দিয়ে দেশ চালাচ্ছে, কিছু করার তো নাই এখানে। যদি এটা একদিকে শুনতে হয়, আবার অপর দিকে যদি আমি বলি, ওরা যে কথাটা বলছে যে এই কিছুই তো হয় নাই, এখন ইলেকশন কমিশন এত কথা বলে কেন, এই কথাটা দিক দিয়ে ঠিক আছে,
এই কিছু তো হয় নাই আসলে। নির্বাচন কিভাবে হবে, নির্বাচন সংস্কার কমিশন কিছু প্রস্তাবনা দিছে, সেই প্রস্তাবনাগুলি আলোক হলে পরে অনেক কিছু চেঞ্জ হবে, সেটা কেমন করে হয়? তো এটা যদি তারা বলে তখন তো তারা ওদের কাছে যাওয়ারই দরকার নেই, কারণ নির্বাচন মানে আপনার সংস্কার কমিশন যে প্রক্রিয়া নির্বাচন কমিশন গঠনের কথা বলছে, সেটাও তো এই প্রক্রিয়া এই নির্বাচন কমিশন গঠন হয় নাই। কারণ ওটা মানলে তো এই নির্বাচন কমিশন নতুন করে গঠন করতে হবে, রাইট? তো এখন যেহেতু ওইগুলি যতক্ষণ পর্যন্ত হয় নাই, এই নির্বাচন কমিশন গঠনটাই তো আমার মনে হয় যে ঠিক হয় নাই, কিন্তু সরকার তো করে ফেলেছে। একদিকে তারা নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন করছে, তাদেরকে রিপোর্ট দিতে বলছে, তোমার রিপোর্ট দাও। এর মধ্যে যে কারণে কমিশন গঠন ওই কামটা সে করে ফেলেছে আগেই। তখন এটার আপনি কি করবেন ভাই? এটাকে আপনি কি বলবেন? তো বলার কিছু নাই। এখন এটা বললে আপনি কাকে বলবেন? পড়ছি ডক্টর নোবেল পুরস্কার বিজয়ী, অতএব তার 7 ফুট মাপ, সে ভুল করলে ওটা পবিত্র ভুল, কোনো সমস্যা নাই, তো কিছু বলা যাবে না। ওনার আবার ইদানিং কিছু মানে আপনার ওনার পক্ষে কিছু পিয়ার লোক দাঁড়িয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চলছে, ওনাকে 20 বছর রাখতে হবে, ওটা আজীবন রাখতে হবে। ভাগ্যিস ওই যে আগের ইয়ের মতো ব্যবসায়ীদের মতো বলে নাই যে মরণের পরেও তার সঙ্গে আছে, এটা বলে নাই। আবার এটাও বলতে পারে মরণের পরে তার মূর্তি নিয়ে রাখতে হবে। এইগুলি বলার লোক কিন্তু খারাই গেছে, কাজে এখন কিছু বলাও যাচ্ছে না। কিন্তু আপনি যদি লজিক্যালি একটা পিছিয়ে একটা দাঁড় করান, আপনি দাঁড় করাতে পারবেন না, মিলাইতে পারবেন না। তো কারণ নির্বাচন কমিশনের যে সংস্কার, নির্বাচন সংস্কার ব্যবস্থার সংস্কার, সেখানে কি প্রস্তাব আসবে, সেই প্রস্তাব আপনি কয়টা মানবেন, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করে তারা কয়টা মানবে, সেটা মানলে পরে এই ইলেকশন কমিশনের কোনো অস্তিত্ব থাকবে কিনা, নতুন করে আবার গঠন করার প্রয়োজন হবে কিনা, নতুন কমিশন গঠিত হলে আগের কমিশনের এই সমস্ত কর্মকাণ্ড এগুলিকে তারা রেটিফাই করবে কিনা, এতে অনেক ইতিহাস, অনেক কাহিনী, এগুলি পূর্ণের জবাব আপনি দিবেন। তারপরে তো এর মধ্যে মানে যেহেতু সরকার এখনো বলে যাচ্ছে যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করব, ডক্টর ইউনূস বলছেন, সেখানে আবার ওই দিন একজন নির্বাচন কমিশনার বললেন জুলাইয়ের মধ্যে আমরা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবো। এটাই বা তারা কিভাবে বলে? এখন এটা তাদের এখতিয়ার বহির্ভূত কথা। মানে রোড ম্যাপটা কি? ইলেকশন কমিশনের পক্ষ থেকে রোড ম্যাপ মানে শিডিউল ঘোষণা করে। এটা যদি সরকার তাকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে না বলে, তাদের তো এটা এখতিয়ারের মধ্যে পড়ে না। তারা তো শিডিউল ঘোষণা করবে তখন যখন সরকার তাকে বলবে যে আমরা নির্বাচন করতে চাই, আমরা রেডি, নির্বাচনে তোমরা একটা শিডিউল ঘোষণা করো। ওনারও ইচ্ছে হলো বলছে, কে তারা ফিরাবে? কেউ তো ফিরাচ্ছে না। এটা আলোচনার জন্ম দেওয়া ছাড়া আর কিছু বলে মনে হচ্ছে না। এটা কোনো আলোচনা মানে কি সাংবাদিক প্রশ্ন করে উত্তর দিতে হবে না, উত্তর দেয় একটা। জি, একটা বিরতি নিয়ে ফিরে এসে আবার আলোচনা যাচ্ছি। দর্শক, আপনারা থাকবেন সংবাদ সম্প্রসারণের সঙ্গে। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সালেউদ্দিন এবং মাসুদ কামাল। সালেউদ্দিন, আমরা একটু আজকে একটা প্রতিবেদন করেছি কিংস পার্টি নিয়ে। কিংস পার্টির ব্যাখ্যা যদিও অন্যরকম হতে পারে, কিন্তু কিংস পার্টি গত 5ই আগস্টের পর থেকে প্রতি মাসে 3টা করে দল জন্ম নিয়েছে। তারা সবাই নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম অবস্থা হলে সামনের নির্বাচন খুব হাড্ডাহাড্ডি হবে বলে মনে হয় আপনার? মন্তব্যটা খুব আপত্তিকর হয়ে যাচ্ছে, অশালীন হয়ে যাচ্ছে, কিন্তু যারা মাঠে আসছে, একজন সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হয় দাঙ্গাবাজ পার্টি, কিংস পার্টি না। হ্যাঁ, কিংস পার্টি অন্য একটা ইস্যু, এটার আলাদা সংজ্ঞা আমাদের ইয়াতে আছে। আমি অন্য একটা বিষয় বলি ভাই, একটা ভয়াবহ ঘটনাই আমার কাছে মনে হয়। আজকেই একটা সংবাদ সম্মেলন হয়েছে স্থানীয় সরকার কমিশন বিষয়ক যে প্রতিবেদন দিয়ে। স্থানীয় সরকার কমিশনের যিনি প্রধান ডক্টর তুফাইল আহমেদ, তিনি নির্বাচন কমিশন সংস্কারের সদস্য ছিলেন। নির্বাচন কমিশন সংস্কার কমিশন বাংলাদেশের সমস্ত নির্বাচন বর্তমান যে পদ্ধতিতে হয় প্রত্যক্ষ ভোটে, সে তার প্রস্তাব করেছে। তিনি ওখানে দ্বিমত করেছেন। দ্বিমত করার পরে উনি 5জন বা 6 সদস্যের কমিটি, 5জন একমত হয়েছেন, উনি একমাত্র দ্বিমত করেছিলেন। তার কয়েক মাস পরে স্থানীয় সরকার কমিশন হল। উনি ওই কমিশনে গিয়ে উনি একটা প্রস্তাব দিয়েছেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবে ইউনিয়ন পরিষদের মেম্বাররা, সিটি কর্পোরেশনের মেয়র এবং পৌর মেয়রকে বানাবে কাউন্সিলররা। এইভাবে উনি একদিনে নির্বাচনের যে প্রস্তাবটা দিয়েছেন, এটা আমাদেরকে জনগণের ভোটের যে অধিকারটা কেড়ে নেওয়া হলো। এটা ওই আইয়ুব খান সাহেব করছিল, আমরা ওই আইয়ুব খানের যমুনায় ফেরত গেছি। এবং এইটা হইলে
জনগণের যে তো অধিকার নাই ভোট দেওয়ার, জনগণ খালি ওই মেম্বার কয়েকটা বানাবে, আর মেম্বাররা ভোটের আগেই চেয়ারম্যান যারা যারা দাঁড়াবে সবার কাছ থেকে আগে আগাম নিয়ে নিবে, তারপরে খরচটা নিয়ে নেবেন। এরকম বাংলাদেশের জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে হয়েছে, বাংলাদেশের সমস্ত জাতীয় দৈনিক রিপোর্ট করছে। আমি দুই একটা বলতে পারবো, আমি এটা যাচ্ছি না। তা মেম্বাররা ওই হবেন কি কমিশনার বা মেম্বাররা, যিনি একজন বলবে তোমার দাম 1 লাখ 1 কোটি, আর একজন বলবে না 1 কোটি 10 লাখ, এইভাবে বিক্রি হবে। আপনার একটা এলাকায় আমাদের নির্বাচনী ব্যবস্থা অন্য কারণে আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে, এটা 30-40 বছর, এটা অন্য একটা ইস্যু। কিন্তু আওয়ামী লীগ বিএনপির 5 ভাগ 10 ভাগের বেশি ভোট কিনা যায় না বা প্রভাবিত করা যায় না, অন্য থাকে। ওই বস্তি এলাকায় কিছু টাকা দেওয়া হয়, ওই শ্রমিক এলাকায় কিছু টাকা দেওয়া হয়, কিন্তু এইটা 9 জনকে কেনা খুব সম্ভব। হ্যাঁ, আমাদের এই রূপগঞ্জ এলাকায় যারা যারা ওই আপনার জমি জমার ব্যবসা করে, যেসব বড় বড় প্রতিষ্ঠান, বসুন্ধরা বলেন, দস্তগীর বলেন, আরও যারা আছেন, ওরা কিন্তু চেয়ারম্যান তারা বানায়, তাদের একজন লাঠিয়াল বানায়, তারপরে তার জায়গা সম্পত্তি দখল করে। তো ওই রকমভাবে একটা জমিদারি তন্ত্র প্রতিষ্ঠিত হবে এখানে। হ্যাঁ, এটা গণতন্ত্র, আর এটা তো একটা গণভোট দিতে হবে, কারণ 2 কমিশন 2 রকম রিপোর্ট দিচ্ছে, কোনটার ব্যাপারে মত দিবেন। এখন